টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যে নতুন ট্রেনের ঘোষণা করল রেলবোর্ড। শুরু হতে চলেছে গন্ডার শুমারি। প্রতি 3 বছর পর পর গন্ডার শুমারি হয় বন দপ্তরের পক্ষ থেকে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যেই নতুন ট্রেনের ঘোষণা করেছে রেলবোর্ড। শনিবার সাংবাদিক বৈঠক করে জলপাইগুড়ির নতুন রেল পেতে চলেছেন জানালেন সাংসদ জয়ন্ত রায়। তিনি বলেন, বন্দে ভারত ট্রেন জলপাইগুড়িতে চালানোর চেষ্টা করা হচ্ছে। রেল দপ্তর সূত্রে খবর, প্রতি সপ্তাহে শুক্রবারে রাত্রি 11:40 শিয়ালদা ছেড়ে এনজেপি স্টেশনে পৌঁছবে ট্রেন। শনিবার সকাল 10:30 নাগাদ সেখান থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর 12:15। সেই ট্রেনই শনিবার রাত্রি 8:30 জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে 9:15 এনজেপি হয়ে রবিবার সকাল 8টা নাগাদ শিয়ালদায় পৌঁছবে। ট্রেনটির রুট হল নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর সহ 11টি স্টেশনে হল্ট করা। মোট ট্রেনের 19টি কামরা থাকছে। এই ট্রেন পরিষেবা চালু হলে ব্যবসায়ীদের পাশাপাশি সবথেকে বেশি সুবিধা হবে রোগীদের যাতায়াতে। এছাড়াও জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টে কাজ করতে আসা সবার, এছাড়াও মেডিকেল কলেজের চিকিৎসক এবং পড়ুয়াদেরও অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আমাদের এখানকার মানুষের দাবি ছিল কলকাতাগামী ট্রেন যেন জলপাইগুড়িতে দাঁড়ায়। আমি বলছিলাম যে দাঁড়াবে কেন, এখান থেকেই চলবে না কেন? আমি এটা আপনাদের যদি মনে পড়ে যে এখান থেকেই ট্রেন চালানো যায় যদি চেষ্টা করা যায়, এবং তারই ফলস্বরূপ আমি এটা সেটা আমার মনের মধ্যে ছিল এবং বারবার সেটা কিভাবে করা যায় সেটা চাইছিলাম। আপনাদের কথা বলেছিলাম যে বন্দে ভারত থেকে এখানে চালু করা যায় কিনা, আপনারাও বলেছিলেন এখান থেকে চালানো যায় কিনা, এখান থেকে হাওড়া যাওয়া যায় কিনা, যেটা এনজেপি থেকে এক্সটেন্ড করে। তো সেটা এক্ষুনি এটা সব করাটা একটু ডিফিকাল্ট। তো অন্য কোনো ট্রেন চলবে না কেন শুধু? আর বন্দে ভারতে ধরুন অনেক প্যাসেঞ্জার আছে যারা সাধারণ মানুষ, যারা যাতায়াত করে প্রতিদিন যাবে, নিত্য নৈতিক প্রতিদিন যান, তাদের অনেকেই আছেন একটা সেকশন যারা কিন্তু অ্যাফোর্ড করতে পারেন না, যারা বিজনেসের কারণে বা ছোট ছোট পেশেন্টের কারণে তাদেরকে কলকাতায় যেতে হয়। আমি চাইছি যে সেই সমস্ত ক্যাটাগরির মানুষ, যাতে জলপাইগুড়ির মানুষ যাতে এই সুযোগটা পান, কলকাতায় যাওয়ার যাতে যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেরকমই একটা ট্রেন আনতে, এবং সেটাই চেষ্টা করা হয়েছে। আর বেশি রাতের ট্রেন অনেকে চেয়েছিল, রাতের দিকে ট্রেনও চেয়েছিল, তাহলে সেক্ষেত্রে এটা অনেকটা পূরণ করবে। কারণ এর দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, দেন এটা সম্ভবত 8:40 এরকম টাইম এরকম, কিন্তু রুটটা আলাদা। এটা রুটটা আলাদা, কিন্তু আরেকটা রুটে হচ্ছে ঠিকই, কিন্তু এটা রাতের ট্রেন, আরেকটা ট্রেন চালু হলো। সামনে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর উন্নয়ন চালু হতে চলেছে, সেই ক্ষেত্রে কি অনেকটাই সুবিধা হবে বলে মনে করছি? ভীষণ। আমি একটা জিনিস ভেবেছিলাম, দেখুন আজকেই একটা পেশেন্টকে আমাকে কলকাতা পাঠানোর কথা ভাবতে হচ্ছে। তাহলে এই পেশেন্টগুলোকে জলপাইগুড়ি থেকে বা এই মেকলিগঞ্জ থেকে বা ময়নাগুড়ি থেকে বা লাটাগুড়ি থেকে বা ধূপগুড়ি থেকে যদি নিয়ে যেতে হয়, তাহলে জলপাইগুড়ি হাসপাতাল এখান থেকে নেওয়ার সুবিধা হবে। 3টে ট্রেন এলো, এবং এটা যেমন একটা দিক, পাশাপাশি এখানে অনেক স্টুডেন্টস এরপরে আসবে। কলকাতা কেন্দ্রিক অনেকে আছে, কলকাতা বা নর্থ বেঙ্গলের অন্য পার্ট, মালদা বা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে এখানে পেশেন্ট আসে। তারা এখানে ছাত্ররাও পড়তে আসবে। যারা কলকাতার দিকে যাবে, বিশেষ করে কলকাতার দিকে যারা যাবে, তাদের পক্ষে যাতায়াত করা খুব সুবিধা হয়ে গেল। অনেকেই আছে এখন হস্টেলবাসী হয়েছে, আপনারা জানেন। হস্টেলের উপরে আরো অনেক নাম্বার অফ স্টুডেন্টস তো বাড়তেই থাকবে, তখন অ্যাকোমোডেট করার জন্য সেরকম আমাদের ট্রেনের যোগাযোগ ব্যবস্থা আরো বাড়াতে হবে। তারপর কলকাতা থেকে অনেক ডাক্তারবাবুরা আসবেন, এখানে আছেন অলরেডি, আসছি। তাহলে সেই ডাক্তারবাবুদের আনাগোনার সুবিধা হবে। সার্কিট বেঞ্চের ক্ষেত্রে আপনি দেখুন, এই যে যদি নর্থ বেঙ্গলের এদিক থেকে যদি আসতে হয়, ধরুন মালদা, বালুরঘাট বা দিনাজপুর
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে এই জায়গাগুলো থেকে আসতে হয়, তারাও কিন্তু এখানে আজকে ট্রেন ধরে এখানে আসতে পারবে। সুতরাং জলপাইগুড়িতে ট্রেন দিয়ে যে কানেক্টিভিটি উইথ সার্কিট বেঞ্চ সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটা আমাদের মানুষের জন্য খুব দরকার। চলতি মাসের 4 এবং 5 তারিখে গরুমারায় হতে চলেছে গন্ডার শুমারি। প্রত্যেক 3 বছর পর পর গন্ডার শুমারি করা হয় বন দপ্তরের পক্ষ থেকে। এই বছর গন্ডারের সংখ্যা বাড়তে পারে বলেই আশা করছেন বনকর্তারা, কারণ বনে টহল দেওয়ার সময় বনকর্মীরা বেশ কিছু গন্ডারের শাবককে দেখতে পেয়েছেন, যার ফলে এই সংখ্যা বাড়বে বলেই নিশ্চিত হয়েছেন তারা। গতবারের শুমারিতে গন্ডারের সংখ্যা ছিল 56। সংখ্যা বাড়ার আশায় স্বভাবতই খুশির হাওয়া বন দপ্তরে। কবে থেকে গন্ডার শুমারি শুরু হচ্ছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ট্রেনিং কারা থাকছে শুমারিতে? আচ্ছা, তো এই রাইনো সেন্সাস যেটা হচ্ছে না, এটা তো জলদাপাড়া আর গরুমারান ন্যাশনাল পার্ক আর চাপড়ামারিতে সিনক্রোনাইজড ওয়েতে হচ্ছে। তো 5th আর 6th হচ্ছে রাইনো সেন্সাস, আর 2nd মানে আগামীকাল, আর 3rd হচ্ছে স্টেক হোল্ডার কনসালটেশন আর রিফ্রেশার ট্রেনিং। তো এখানে আমাদের সব ফিল্ড স্টাফ অফিসার্সরা থাকবেন, তারপরে যেনারা সিভিল সোসাইটি অর্গানাইজেশনস এনজিওসরা আছেন ওনাদেরকেও আমরা ওয়াইড স্কেলের মধ্যে পার্টিসিপেট করতে বলছি। তো এরকম টেকনিক্যাল এক্সপার্টসরা থাকবেন, তো এনারা থাকবেন রাইনো সেন্সাসের মধ্যে। ভর দুপুরে আবার বাইক চুরির অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরে। শনিবার দুপুরবেলায় শিল্প সমিতি পাড়ার এক ব্যবসায়ীর সামনে রাখা ছিল ওই বাইক। সেই বাইকের লক ভেঙে চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় উঠে আসে দুষ্কৃতীদের বাইক চুরির সেই দৃশ্য। সব জায়গায় খোঁজ করেও বাইকের খোঁজ পায়নি পরিবার। বাধ্য হয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ হন পরিবার। তদন্তে নামে পুলিশ। শহরের প্রায় প্রত্যেক দিনই চুরির অভিযোগ উঠেছে। এর আগেও শিল্প সমিতি পাড়া থেকে বাইক এবং টোটো চুরির অভিযোগ ওঠে। এদিন প্রত্যেক দিনের মতো ক্যাটারার ব্যবসায়ীর অশোক দাসের বাড়ির গেটের সামনে রাখা ছিল বাইকটি। পরিবারের দাবি, প্রত্যেক দিন সেখানে বাইক এবং সাইকেল রাখা থাকে। এদিন দুপুর থেকে এলাকায় এক দুষ্কৃতী বেশ কয়েকবার ঘোরাঘুরি করে বলেও জানা গিয়েছে। সুযোগ বুঝেই ক্যাটারার ব্যবসায়ী অশোক দাসের বাইকের লক ভেঙে গাড়ি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীর ছবি ফুটে ওঠে। পুলিশ এখনো পর্যন্ত বাইক উদ্ধার কিংবা দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি। স্প্লেন্ডার কয়টার দিকে? এই 1:50 চুরি হয়েছে মনে হয়। সুপার স্প্লেন্ডার এখানে প্রতিদিনই রাখেন গাড়ি? রোজদিন আমাদের কাজের লোকের গাড়ি, আমাদের নিজস্ব 3টা বাইক আছে, লেবারদের 2-3টা করে, মানে আমাদের 4-5টা গাড়ি সবসময় থাকে। এবার আমাদের পিক আপ ভ্যানটাও থাকে। আমাদের তো সবসময় লোকজন আসা যাওয়া করে, মানে ভ্যান, গাড়ি, সাইকেল, 8-10টা করে সাইকেলও থাকে আমাদের। তারপরে যে ফ্ল্যাটের গাড়িগুলো থাকে, এই যে একজন রাখা ছিল, একজন এখানে নিয়ে গেল একটু। চাবি তো ভেতরে আমার 2টা চাবি লক করা আছে? লক করা। তারপরে চুরি হয়ে গেল। কি করবার, মানে নিরাপত্তা তো নাই ধরতে গেলে। কয়দিন আগে চুরি হয়েছে আমার ননদের বরের বাইকটা, ওরও এই যে এই মোটরটা চুরি হয়েছে। আবার আরেকটা? হ্যাঁ, ওরাও খুঁজছুজ করলো কিন্তু পারলো না। যাচ্ছে যেটা, হ্যাঁ, বাবার বাইকটা এখানে রাখা ছিল, কেউ এসে নিয়ে গেছে। কেউ একজন হাঁটছিল, বাইকের মধ্যে বসলো, ওটা দেখলাম আর কি, নিয়ে গেল। তারপর থেকে পাওয়া যাচ্ছে। এখানে কি বাইক সবসময় রাখেন? হ্যাঁ, সবসময় থাকে। পুলিশকে ফোন করেছিলেন? হ্যাঁ, দাদা ফোন করেছে। এসেছে পুলিশ? না, এখনো অবধি তো আসেনি, আসবে। নিরাপত্তা বলে তো কিছুই নেই, তাহলে এটা বোঝা যাচ্ছে। রাতে হলে সেটা আলাদা ব্যাপার হয়, কিন্তু দিনের বেলা এভাবে চুরি হয়ে যায়, জিনিসটা অস্বাভাবিক ব্যাপার। এটা এর আগে এখান থেকে হয়নি, যতটুকু জানা আছে ওই মোড়ের মাথার থেকে চুরি হয়েছে অনেক, টোটো বাইক অনেক কিছু চুরি হয়েছে। শাহটাঙ্গি রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি পালিত হল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে নামে ভক্তের ঢল। শনিবার সারা দিন ব্যাপী আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব পালন করা হয়। এদিন সকাল থেকেই রামকৃষ্ণ দেবের বিশেষ পূজার্চনা, ভজন কীর্তন, যজ্ঞ এবং তাঁর জীবনী এবং বাণীর ওপর আলোচনা হয়। এরপর হয় প্রসাদ বিতরণ। এ বিষয়ে স্বামী নরেশানন্দজি মহারাজ জানিয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের জীবনের যে মহিমা, বাণী রয়েছে তা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। উৎসবে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়।
দুপুরবেলায় প্রসাদাহারের ব্যবস্থাও করা হয়েছে। আজকে একটি বিশেষ দিন। আমাদের শাস্ত্রে বিশেষ দিন বলতে সব দিনই বিশেষ দিন। সুন্দর একটি শাস্ত্রের মন্ত্র আছে, মেঘাচ্ছন্নম ন দুর্দিনম, মানে যেদিন মেঘ হচ্ছে সেদিনটা দুর্দিন নয়, যেদিন হরি কথা সং আলাপ বর্জিতম, যেদিন ঈশ্বরের কথা, ভগবানের কথা, ভালো কথা হবে না, সেই দিনটি আমাদের দুর্দিন। আমরা সাধারণত মেঘ দেখলেই মনে করি দুর্দিন, সেটি নয়। সেই হিসাবে আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর 190তম জন্মতিথি, আবির্ভাব তিথি। সেই তিথিতে আমাদের ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বহির্দেশেও তার এই তিথিতে তার ঠাকুরের সম্মানার্থে বিশেষ পূজা হয়, তার জীবনী পাঠ হয়, আলোচনা হয়। তার কারণ ভগবান শ্রী রামকৃষ্ণদেব আসছিলেন এই মানব জাতির কল্যাণের জন্য। যখনই আমাদের 19বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে ধর্মের মধ্যে যখন গ্লানি আসছিল, তখনই অবতার পুরুষরা আসেন। সেটি যুগ যুগ ধরে, এর আগে শ্রীকৃষ্ণ, অর্জুন, শ্রীরামচন্দ্র, চৈতন্য মহাপ্রভু, যীশুখ্রিস্ট, বুদ্ধদেব, এরা আসছিলেন। সেই রকম ভগবান শ্রীরামকৃষ্ণ আসছেন এবং তিনি নিজেই বলছেন তার জীবদ্দশায় শরীর যাওয়ার আগে সে স্বামী বিবেকানন্দকে বলেছেন তার যারা শিষ্য, সন্ন্যাসী শিষ্য 16 জন এবং গৃহস্থ অনেক ভক্ত তিনি নিয়ে আসছিলেন তার এই বাণী প্রচারের জন্য। কেন মানুষ সেদিন বলেছিলেন যে তোমাদের বিশ্বাস যাতে জাগ্রত হয়, সেটিকে বলছেন এই যে শরীর দেখছো, শ্রীরামকৃষ্ণচন্দ্র শ্রীকৃষ্ণ ইদানিং এই শরীরই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, তার জন্ম তার শরীর যাওয়ার আগে বলেছিলেন। এই জন্য আজকের দিনে বিশেষত এটি তার যে ত্যাগ তপস্যা, এটি রামকৃষ্ণের জীবনে অন্যান্য অবতারের মধ্যে এটি তার মধ্যে বেশি অন্যরকম একটি প্রকাশ। প্রত্যেক অবতারই পর, কিন্তু সে রামকৃষ্ণের মধ্যে তফাৎ, কেননা তিনি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি সম্মান দিতেন। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 3রা মার্চ থেকে, চলবে 18ই মার্চ পর্যন্ত। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলায় পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। সেই অনুযায়ী শনিবার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সিট নম্বর বসানোর কাজ করা হয়। মাধ্যমিক পরীক্ষার মতোই বনবসতি এবং চা বাগান এলাকায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তাদের জন্য পর্যাপ্ত যানবাহন যেমন থাকবে, তেমনি বন দপ্তরের পক্ষ থেকেও একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জঙ্গল এলাকাগুলিতে পরীক্ষার্থীদের বাড়ি থেকে কেন্দ্রে পৌঁছানো এবং আবার পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার যাবতীয় কাজ বন দপ্তরের কর্মীরা করবেন। এবার মোট 74টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেন ভেন্যুর সংখ্যা 17টি। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির নজরদারির ব্যবস্থা থাকছে, একসঙ্গে থাকছে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং এর ব্যবস্থাও। ধীমান রায়ের রিপোর্ট। আক্রান্ত সাংবাদিক, এই ঘটনা আলিপুরদুয়ার জেলার পলাশবাড়িতে। জানা গিয়েছে গত সোমবার পলাশবাড়িতে মহাসড়কের একটি কালভার্টের কাজে গিয়ে পিএইচির মূল পাইপলাইন ভেঙে যায়। সেদিন থেকেই পলাশবাড়ি এলাকায় কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ। শুক্রবার ওই কালভার্টের কাজে আসেন বেশ কয়েকজন শ্রমিক। স্থানীয়রা দাবি করেন আগেই জলের পাইপ ঠিক করতে হবে, তারপর কালভার্টের কাজ করতে হবে।
এভাবে স্থানীয়দের বাধায় দিনভর কাজ বন্ধ থাকে। মহাসড়কের নির্মাণকারী সংস্থা প্রতিনিধিরা এলাকায় আসলে স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। সেই খবর সংগ্রহ করতে যান সাংবাদিক অরূপ দাস। অভিযোগ, তিনি যখন মহাসড়কের প্রতিনিধিদের বক্তব্য নিতে যান তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয়। সেখান থেকে বাইকে করে ফেরার পথে কোম্পানির প্রতিনিধিরা তাকে ধরার কথা বলেন। এ কথা শুনে শ্রমিকরা দৌড়ে এসে অরূপের চলন্ত বাইকে ধাক্কা দেন, যার ফলে তিনি বাইক থেকে পড়ে যান। পায়ে চোট লাগে সাংবাদিকের। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় কোম্পানির প্রতিনিধিরা শনিবারের মধ্যে জলের পাইপ ঠিক করার আশ্বাস দেন। এদিকে স্থানীয়রাই এগিয়ে এসে আক্রান্ত সাংবাদিককে উদ্ধার করেন। শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। পরে সোনাপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান অরূপ। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। আজকে পলাশবাড়ি এলাকায় আলিপুরদুয়ার 1 নং ব্লকের সেখানে এই সলসলাবাড়ি থেকে ফালাকাটার যে নির্মীয়মান মহাসড়ক, সেই মহাসড়কে ধুলোর কারণে সেই মানুষজন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে এবং সেই সঙ্গে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পিএইচির পাইপ ফেটে আছে। এ ধরনের একাধিক অভিযোগ নিয়ে সন্ধে 6টা নাগাদ ওখানকার স্থানীয়রা পলাশবাড়ির তারা ওই এনএইচের যে ঠিকাদার সংস্থা যারা আছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমি সেখানে খবর করতে যাই। খবর করতে গেলে সেখানে রীতিমতো এনএইচের যে নির্মীয়মান মহাসড়কের ঠিকাদার সংস্থার কিছু ব্যক্তি যারা রীতিমতো আমার ক্যামেরা বুম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার গায়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং সেই সময় আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমি ওনাকে জিজ্ঞেস করি, আমার পরিচয় দিই যে আমি রিপোর্টার, তাহলে আপনি ভিডিও করতে পারেন না এভাবে। একাধিক ওনাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো শুনতে হয় আমাকে এবং ওখানে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। আমি ওখান থেকে বেরিয়ে আমার বাইক নিয়ে আমি রাস্তা ধরে আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়েছি। সেই সময় পেছন থেকে ঠিকাদারের কিছু যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তারা তাদের লেবারদেরকে ইশারা দেয় এবং ওখান থেকে বলতে থাকে যে ধরো ধরো। এই করে আমার রানিং অবস্থায় আমার গাড়ি টেনে রীতিমতো রাস্তায় ফেলে দেয়। সামনে ডাম্পার ছিল, আমি কোনো রকমে বেঁচেছি ওখান থেকে এবং সেখানে রাস্তায় পড়ে গেছি। সেই পড়ে যাওয়ার মুহূর্তে আমার ফটো ভিডিও করতে শুরু করে, আমাকে লাথি দেওয়া শুরু করে এবং রীতিমতো রাস্তায় জ্যাম শুরু হয়ে যায়। এই অবস্থায় আমি ওখান থেকে যখন চিৎকার করি, ওখানকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সরে গেছে, তারা আবার আসে। তারা যখন আসে সেই সময় তাদের ওই স্থানীয়রা যখন রেগে যায়, তারপরে ওরা ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এখন সোনাপুরে আমি এই বিষয়টা নিয়ে এফআইআর করলাম। ওনাকে বাইক ধরে সাংবাদিককে বাইক ধরে একদম এরকম ঘুরিয়ে ফেলে দিল। ফেলে দিয়ে ওনাকে আরেকজন বলতেছে ধরো 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 ধরো, টেনে ধরো। পরে ওরা টাইনা টেনে ধাক্কাধাক্কি শুরু হলো। আচ্ছা, কারা ছিল ওরা? ওরা 4 লাইনের লোক ছিল। 4 লাইনের লোকজন? হ্যাঁ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ধর্মীয় সভার আয়োজন হলো জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগান এলাকায়। এদিন মানব উত্থান সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় সদ্ভাবনা সৎসঙ্গ সমারোহ করলা ভ্যালি চা বাগানে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানব ধর্মই প্রকৃত ধর্ম। এই বার্তা নিয়ে সবার মধ্যে দিয়ে প্রচারের চেষ্টা করা হয়। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন জীবনে কিভাবে সুস্থ স্বাভাবিক থাকা যায় সেসব বিষয়ে উপস্থিত গুরুজিরা মূল্যবান মতামত ব্যক্ত করেন। এলাকার বাসিন্দা সহ বিভিন্ন প্রান্তের ভক্তরা উপস্থিত হন এই ধর্মীয় অনুষ্ঠানে। আমাদের আজকে কালাবিলি চা বাগানে মানব উত্থান সেবা সমিতিকে নিয়ে আমরা এখানে একটা মহান শান্তি সমাগম প্রোগ্রাম করতেছি। এইখানে অনেক দূর থেকে সাধু সন্তরা আসছে। এটা আমাদের মানব উত্থান সেবা সমিতি থেকে আমাদের সাধু সন্তরা সৎসঙ্গ শোনাচ্ছে, সৎসঙ্গ বলতেছে, আর আত্মজ্ঞানের কথা বলতেছে, আত্মজ্ঞান নিতে বলছে। ওই জ্ঞানটা নাও যেটাতে তোমার আত্মার কল্যাণ হবে, তোমার জীবনটা উদ্ধার হবে। যে জ্ঞানটা সব মহান পুরুষরা দিয়েছে, ভগবান রাম হনুমানকে দিয়েছে, যেই জ্ঞানটা ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছে, যেই জ্ঞানটা ভগবান রাম সাবরিকে দিয়েছে, সেই জ্ঞানটা এখন এই কালিযুগে শ্রী সতপালজি মহারাজ মানব উত্থান সেবা সমিতি নিয়ে এই জ্ঞানটা প্রচার করেছে। অর্থাৎ এটা একটা ধর্মীয় অনুষ্ঠান বলা যেতে পারে নাকি? হ্যাঁ, এটা ধর্মীয় অনুষ্ঠান, এটা সত্যনারায়ণ কথা বলতে পারে, এটা সৎসঙ্গ, এটা সন্ত সমাগম, এটা সন্তের কথা। আমরা
এই প্রোগ্রাম করে মানুষকে এই মেসেজটাই দিতে চাই যে ভালো রাস্তাটা যাও, আর গলত সঙ্গতে থেকে ভালো সঙ্গতে আসুক, নশা ছোড়ো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যে নতুন ট্রেনের ঘোষণা করল রেল বোর্ড। শুরু হতে চলেছে গন্ডার শুমারি। প্রতি 3 বছর পর পর গন্ডার শুমারি হয় বন দপ্তরের পক্ষ থেকে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।